হ্যালো, হ্যালো, হাই অ্যান্ড ওয়েলকাম। সো আমাদের নতুন বা নেক্সট ক্লাসের মধ্যে সবাইকে স্বাগত। আমি এখানে একটু লিঙ্ক করে নিই অ্যান্ড ইয়েস। সো আশা করি তোমরা আমার লাস্ট যে ভিডিওসগুলো দেখেছো বা আশা করছি তোমরা আমাকে ফলো করছো। আমার যে বিভিন্ন ভিডিওস আসছে অন সাইকোলজি অপশনাল সাবজেক্ট আমাদের WBCS এ। তো আশা করছি আমার ভিডিওগুলো তোমরা ফলো করছো। আর এবং আজকে কিন্তু দুটো ক্লাস নিয়েছি আমি তোমাদের, আজকে দুটো ভিডিও আপলোড হয়েছে। মানে একটা সকালে করেছিলাম। সো যারা আজকে ফার্স্ট আমার এই ভিডিও দেখছো, মানে প্রথম আমার এই ভিডিওটা আজকে দেখছো, সো তাদের জন্য আমি জানাই কি আমার এর আগেও একটা ভিডিও আমি আপলোড করেছি, যেটা ইভেন আজকে সকালবেলার ক্লাস ছিল। সেটা ছিল থিওরিজ অফ মোটিভেশন রিগার্ডিং। ঠিক। সো আমাদের বিভিন্ন থিওরিজ আছে মোটিভেশনে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, তো সেইগুলো নিয়ে আমাদের ক্লাস ছিল। তো সেগুলো আমরা মোটামুটি আমরা ডিসকাস করলাম। ঠিক। ইভেন আমাদের যে সিরিজটা যাচ্ছিল সেটা হচ্ছে আমি পেপার 2 দিয়ে শুরু করেছিলাম আমার ভিডিওসগুলো। ঠিক। সো আমার ফার্স্টলি আমি শুরু করেছিলাম একটা খুব ইম্পর্টেন্ট টপিক দিয়ে শুরু করেছিলাম, সেটা ছিল স্ট্রেস। সো আই গেস স্ট্রেস সবার লাইফেই অল্প বিস্তর আছে। আর এই করোনা আমাদের মাঝে একটুখানি স্ট্রেস লেভেলটা একটু বাড়িয়ে দিয়েছিল, রাইট? আর তার সাথে সাথে এখন লকডাউন এই চলতে 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 আমরা ব্যাপারটা আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি, ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা ইউজ টু হয়ে গেছি। সো এবার আস্তে আস্তে স্ট্রেস লেভেলটা কমে গেছে। ঠিক কমেছে তো? কমেন্ট বক্স আছে জানানোর জন্য আমাকে। ঠিক আছে, আমার সাথে কথা বলার জন্য আমাকে, আমার সাথে তোমরা ডিসকাস করতে পারো আমার সাথে নিজের প্রবলেমস। সো তার জন্য আমাদের কমেন্ট বক্স আছে। তোমরা যাবতীয় যা প্রশ্ন থাকে, তোমাদের যা কমেন্টস থাকে, তোমরা যদি কিছু আমার সাথে আলোচনা করতে চাও, সেটা তোমার নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্টসে গিয়ে জানাতে পারো। এবং তার সাথে সাথে আরেকটাও টেকনিক আছে আমার সাথে কথা বলার, আমার সাথে নিজের প্রবলেমস ডিসকাস করার। সেটা হচ্ছে তোমরা ডিসক্রিপশনে আমার প্রোফাইল লিংক পেয়ে যাবে। তোমরা তার জন্য জাস্ট প্রোফাইল লিংকটাকে ক্লিক করবে, ক্লিক করে আমাকে জাস্ট ফলো করতে হবে। ঠিক। আর যখন আমাকে ফলো করবে দেখবে মেসেজ অপশনটা ওপেন হচ্ছে। সো যখন মেসেজ অপশনটা তুমি ওপেন হয়ে যাচ্ছে, সাথে সাথে তুমি আমাকে মেসেজ করতে পারো। ঠিক। শুধু কি করতে হবে, আনএকাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। সো জাস্ট ওই অ্যাপটা ডাউনলোড করলে তুমি আমার প্রোফাইল লিংক পেয়ে যাচ্ছ। প্রোফাইল লিংকে আমাকে ক্লিক করলে, মানে ফলো করলে, লিংকটাকে ক্লিক করলে অ্যান্ড জাস্ট আমাকে তোমরা ওখানে মেসেঞ্জারের মাধ্যমেও নিজের প্রবলেমস আমাকে জানাতে পারো, ডিসকাস করতে পারো। কি সাইকোলজি রিগার্ডিং যদি কোনো প্রবলেম ফেস করছো, তো সেটা অবশ্যই আমাকে জানাতে পারো। ঠিক। অ্যান্ড উইথ দিস, যারা আজকে আমার প্রথম ক্লাস দেখছো, মানে কিচ্ছু জানো না আমার সম্পর্কে, তাদের জন্য একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দেখতেই পাচ্ছ লেখা আছে পায়েল, আমি তো আগে আমিও একটা বকবক করে দিলাম। সো এবার আমি নিজের ইন্ট্রোডাকশনটাও দিয়ে দিচ্ছি। যারা আজকে প্রথম দেখছো, আমার নাম হচ্ছে পায়েল ব্যানার্জি। আমি একজন সাইকোলজিস্ট এবং তার সাথে সাথে আমি আনএকাডেমিতে একজন ক্লাস এডুকেটর। আমি তোমাদের যে সাবজেক্টে গাইড করি সেটা হচ্ছে সাইকোলজি। WBCS এর আমাদের যে অপশনাল সাবজেক্ট আছে সাইকোলজি, সেই সাবজেক্টটা আমি তোমাদের গাইড করি। ঠিক। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। ঠিক। সো আমাদের আজকে ক্লাসের যে টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে ডিসকাশন অন সাইকোলজি বেসিক্যালি। এবং এই টপিকটা আজকে সিলেক্ট করার কারণটা হচ্ছে কি, আমি অনেকগুলো এরকম স্টুডেন্টসের কমেন্ট পেয়েছিলাম কি ম্যাম আপনার পুরোনো ভিডিওসগুলো যারা আমাকে ফলো করেছে, কি ম্যাম পড়ানোটা ভাল লাগছে, সবই ভাল লাগছে, কিন্তু সাবজেক্টটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, সাবজেক্টটা কিরকম। ঠিক। কি কিরকম সিলেবাস, কিরকম প্যাটার্ন, আমরা জাস্ট কোনো আইডিয়া নেই সাবজেক্টটা সম্পর্কে। তো খুব ভালো হয় যদি আপনি সাবজেক্টটা সম্পর্কে আমাদের একটু জানাতে পারেন। মানে এটা একটা খুব মানে কমন প্রশ্ন, যেটা আমি অনেক স্টুডেন্টের কাছেই পেয়েছিলাম কি পড়ানোটা ভালো লাগছে কিন্তু সাবজেক্টটার আইডিয়া নেই। সো সাবজেক্টটা সম্পর্কে যদি আপনি আমাদের জানান তাহলে খুবই ভালো হয়। ঠিক। তো তাই জন্যই আমি বারবার বলছিলাম কি ঠিক আছে আমি নতুন ভিডিও আপলোড করব করব করব, কিন্তু করা হচ্ছিল না। যাই হোক।
সো আমি করা হচ্ছিল না, সেটারও কারণ আছে। আমি যেহেতু আমি ভাবলাম একটা ফ্লোতে যাচ্ছি, ঠিক আছে, হঠাৎ করে সাইকোলজি সাবজেক্টটার ইন্ট্রোডাকশনটা আমি পড়ে দিই, ওই আমার নিজের ইন্ট্রোডাকশনের মতন সাইকোলজি সাবজেক্টের ইন্ট্রোডাকশনটা পড়ে আসুক, ঠিক আছে। সো আমি আমাদের পেপার 2-তে তাই জন্য আর কি আমি আগে ক্লিনিক্যাল পার্টটা করালাম, ইন্ডাস্ট্রিয়াল পার্টটা করালাম। আজকে সিলেবাসটাও ডিসকাস করবো এবং মানে নেক্সট কিছু স্লাইডসে, ঠিক। সো তাই জন্য ভাবলাম কি একটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি আমরা ডিসকাস করছি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ওই একটা প্যাটার্ন যাচ্ছে, তো তাই জন্য আর কি ভাবলাম কি এই ইন্ট্রো পার্টটা, ইন্ডাস্ট্রিয়াল পার্টটাকে শেষ করে তারপরে আমি ইন্ট্রো পার্টটা দিই, ঠিক। সো লেটস সি আমাদের আমরা কি আছে আমাদের সাইকোলজির ইন্ট্রোডাকশন পার্টে, ঠিক। সব থেকে আগে আসি আমি আমাদের যে মার্কস প্যাটার্ন বা মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আমি চেষ্টা করছি তোমাদের শান্তিভাবে আস্তে আস্তে বোঝানো। যদি কোথাও কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। কোনো জায়গা যদি বুঝতে না পাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আমি অবশ্যই চেষ্টা করব সেই কোয়েরি, সেই প্রশ্নটার উত্তর দেওয়ার। ওকে, সো দেখছি এবার আগে কি মানে আমাদের যে অপশনাল সাবজেক্ট, ঠিক। অপশনাল সাবজেক্ট 2012-তে আসতো তোমার, 2012 থেকে আমি কম্পেয়ার করছি আর কি। 2012-তে অপশনাল সাবজেক্ট আসতো কত নম্বরে? 200 নম্বরে, ঠিক। চেঞ্জ কি এসছে 2014-এ, এই চেঞ্জটা এসছে, ঠিক। আগে আসতো কত? 200 নম্বরের, এখন আসছে 2014 থেকে আসছে আমার 400 নম্বরের, ঠিক। তার মানে দেখতে পাচ্ছ পুরো ব্যাপারটা কিন্তু ডবল হয়ে গেছে, ঠিক। সো আগেও কিন্তু দুটো পেপারই ছিল, পেপার 1, পেপার 2, কিন্তু আগে ব্যাপারটা কি ছিল? পেপার 1 100 নম্বরে এবং পেপার 2 সেটাও 100 নম্বরের আসতো। চেঞ্জ কি হয়েছে এখন? যেহেতু পুরো ব্যাপারটা মানে 2014 থেকে ব্যাপারটা 400 নম্বরের হয়ে গেছে, এখন পেপার 1 কত? 200 নম্বরের পেপার 1 এবং পেপার 2ও 200 নম্বরের, ঠিক। দুটোই কিন্তু 200 নম্বরের, 200 200 করে এখন আসছে 400 নম্বরের পুরো আমাদের সাবজেক্টটা, ঠিক। এটা হচ্ছে কমন ইন কেস অফ অপশনাল সাবজেক্ট, ঠিক। যে কোনো তুমি অপশনাল সাবজেক্টই নাও না কেন, প্রত্যেক অপশনাল সাবজেক্টটা প্যাটার্নটা ইজ সেম, মানে আগে আসতো 200 নম্বরের, এখন সেটা 400, আগে 100 100, এখন হচ্ছে 200 200, ঠিক আছে। এবার আসছি প্রপার সাইকোলজির ডিভিশনটা, ঠিক। এবার আগেও কিন্তু কমন যেটা ছিল, আগেও আসতো দুটো গ্রুপ, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, দুটো পেপারে আমি কম্পেয়ার করে করে বলছি, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। এখনো সেম ব্যাপারটা আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি, পেপার 2তেও সেম, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, ঠিক আছে। এইবার আগে কিরকম প্রশ্ন আসতো আমি একটা কম্প্যারিজন করে বলছি, তারপরে নেক্সট ব্যাপারটা চলে যাব, মানে প্রেজেন্টলি এখন কিরকম করে করতে হবে। আগে গ্রুপ এ তে আসতো অ্যাটেন্ড এনি 4 আউট অফ 7, বেসিক্যালি 16 নম্বরের আসতো, মানে এক একটা প্রশ্ন 16 নম্বর করে আসতো, ঠিক। অ্যান্ড আমার কাছে কি অপশন থাকতো কি যে কোনো 4টে আমাকে অ্যাটেন্ড করতে হবে আউট অফ 7, তার মানে আমার কাছে অপশনস গুলো অনেকটা কিন্তু বেশি থাকতো আগে, ঠিক। মানে 7টা আমার কাছে চয়েস এসছে, 7টার মধ্যে থেকে আমি যে কোনো 4টে আমি সিলেক্ট করতে পারি। আমার কাছে মানে বিশাল চয়েস আছে, যে কোনো 3টে আমি যেটা পারি না বা ভেবে নাও আমি কম জানি সেটার সম্পর্কে, সেই বিষয় সম্পর্কে, ওই পার্টিকুলার কোশ্চেন সম্পর্কে, আমি ওই 3টাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। সো চয়েসটা বেশি ছিল। অ্যান্ড গ্রুপ বি তে দেখতে পাচ্ছি অ্যাটেন্ড এনি 2 আউট অফ 3, এখানেও আমার কাছে চয়েস আছে কি 3টের ভেতর আমি যে কোনো দুটো লিখতে পারবো। আর কত নম্বরের আসতো? 18 নম্বর ইচ, মানে 18 18, ঠিক। এবার পেপার 2 তে কি আছে? পেপার 2তেও গ্রুপ এ তে অ্যাটেন্ড এনি 3 আউট অফ 5, 5টার মধ্যে যে কোনো আমি 3টে অ্যাটেন্ড করতে হবে। অ্যান্ড এইগুলো আসতো 20 মার্কস ইচ, 20 নম্বর করে এক একটা আসতো। অ্যান্ড ফিফথ কোশ্চেন জেনারেলি থাকে পেপার 2তে, রাইট এ শর্ট নোট অন,
ঠিক আমরা যে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি আমি পড়লাম, ঠিক আছে, আমি তার জন্য ইন্ডাস্ট্রিয়ালটা আগে করালাম আরো, যাতে প্যাটার্নটা বুঝতে পারো। কি রাইট আ শর্ট নোট অন, ভেবে নাও জব স্যাটিসফ্যাকশন, আমরা জব স্যাটিসফ্যাকশনেরও আমি ভিডিও দিয়েছিলাম। রাইট আ শর্ট নোট অন জব স্যাটিসফ্যাকশন, বা রাইট আ শর্ট নোট অন কনফ্লিক্ট, বা রাইট এ শর্ট নোট অন তোমার ভেবে নাও এসে গেল হাউ টু ম্যানেজ কনফ্লিক্ট। ঠিক। সো প্রশ্নটা কিরম ভাবে, এই হলো, আমাকে জাস্ট পয়েন্টগুলো টুকটুক টুকটুক করে আমাকে লিখে যেতে হবে। ঠিক। সো সেখানেও আমার কাছে অপশনস আছে, আমার কাছে 4টে আসবে রাইট আ শর্ট নোট অন, এবং আমি 4টের মাঝে আমি যে কোনো দুটো, যেটা আমি আর কি ভালো বুঝে আমি যে কোনো দুটো সিলেক্ট করে নিলাম। আর কত নম্বরে? 10 নম্বরে। অ্যান্ড গ্রুপ বি তে ব্যাপারটা কি, অ্যাটেন্ড এনি 2 আউট অফ 3, আমার কাছে 3টে আছে, এই 3টের মধ্যে থেকে যে কোনো আমি দুটো আমি সিলেক্ট করতে পারি, এবং মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে 20 ইচ। ঠিক। সো মার্কসটা আগে অনেকটাই কম ছিল, চেঞ্জ অল্প বিস্তারে এসছে। কি এখন এখন মানে প্রেজেন্টলি কি প্যাটার্ন ফলো হচ্ছে, ঠিক আছে, মানে এটা 2014 যদি প্যাটার্নের কথা বলি, অ্যাটেন্ড এনি 5 আউট অফ 8। 14তে কি চেঞ্জ এলো, কি 8টা প্রশ্ন আছে, 8টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা তোমাকে উত্তর দিতে হবে। ঠিক। অ্যান্ড গ্রুপ বি তে হচ্ছে অ্যাটেন্ড এনি 2 আউট অফ 4। ঠিক। অ্যান্ড গ্রুপ এ তে ডিস্ট্রিবিউশনটা কিরকম, 26 মার্কস করে, আর 26 মার্কস ইচ, মানে এই 5টা প্রশ্ন আমাকে অ্যাটেন্ড করতে হবে 26 মার্কস ইচ। অ্যান্ড গ্রুপ বি তে আছে 4টে প্রশ্ন, 4টের মধ্যে আমি যে কোনো দুটো অ্যাটেন্ড করতে হবে, অ্যান্ড 35 মার্কস ইচ। ঠিক আছে। তো 2012তে যতটাই আমি রিল্যাক্স ছিলাম, 14এ গিয়ে কিন্তু অতটাই আমার জন্য ব্যাপারটা চাপের হয়ে গেল কিন্তু। ঠিক আছে। চাপের কেন হলো, আমাকে কটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছে, 5 + 2, 7টা, 7 কোশ্চেন্স আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। তো ব্যাপারটা একটু চাপের হয়ে গেল 2014তে। কিন্তু 19 থেকে আবার কিন্তু প্যাটার্নটা আবার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। অ্যান্ড 19 থেকে যে প্যাটার্নটা ফলো হচ্ছে, মানে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্যাটার্ন। ঠিক আছে। 19ও আসছি। ঠিক আছে। আর পেপার 2তে কি ফলো করছে, এটা অ্যাটেন্ড এনি 3 আউট অফ 5, এটা 40 মার্কস, 40 মার্কস ইচ। অ্যান্ড 5th কোশ্চেন আবার সেম, আর কি রাইট আ শর্ট নোট অন করে আসবে, অ্যাটেন্ড এনি 2 আউট অফ 4, 20 মার্কস ইচ। ঠিক। নেক্সট এখানে কি বলছে, অ্যাটেন্ড এনি 2 আউট অফ 3। ঠিক। 3টে প্রশ্ন আছে, 3টে প্রশ্নের মধ্যে আমাকে যে কোনো দুটো প্রশ্ন আমাকে এখানে লিখতে হবে, অ্যান্ড 40 মার্কস ইচ। ঠিক। এটা হচ্ছে আমার পেপার 2 এর যেটা ফলো করছে আর কি মার্কস ডিস্ট্রিবিউশন। তারপরে আসছি 2019। এবার 2019 থেকে, এই যে বললাম 2019-এ সব থেকে বেস্ট প্যাটার্ন আমার মতে ফলো হচ্ছে। কারণটা কি, আমাকে এই যে মানে 14 দেখতে পাচ্ছ কি, এই যে আমাকে এখানে 7টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছিল। ঠিক। এখানে পেপার 2তে কটা, পেপার 2 আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে 5টা, মানে ওখানে 3টে এখানে 2টো। বাবা, বেশ উত্তেজিত হয়ে গেছি। ঠিক আছে। সো কিন্তু তোমার পেপার 1-এ আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে 7টা। ঠিক আছে। সো অনেকগুলো প্রশ্ন আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। এবার চলে আসছি আমার প্রেজেন্ট প্যাটার্নে 2019-এ। ঠিক। প্যাটার্নটা কিরকম, পেপার 1 সেম, পেপার 1 পেপার 2 আর ওরকমই 400 নম্বরের আসবে, এখানে 200 ওখানে 200। ঠিক আছে। মানে 200 মার্কস আমার পেপার 1, অ্যান্ড পেপার 2 এটাও 200। টাইম পাবে 3 ঘন্টা ইচ। ঠিক আছে। 3 আওয়ার্স ইচ, মানে এখানে 3 ঘন্টা আর এখানে 3 ঘন্টা। ঠিক। সো টোটাল তোমার কাছে আছে 6 ঘন্টার সময়। ঠিক। এবার এখানে একটা প্রশ্ন আমি টুক করে স্টুডেন্টের নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা প্রশ্ন পেয়েছিলাম, আমি আরো আসবো কোশ্চেন আনসার্স, মানে সেই সেকশনেও আসবো।
যতগুলো কোশ্চেন আমি আজ অবধি পেয়েছি আর কি স্টুডেন্টের, কারণ আমি অনেক আগের থেকেই বলছিলাম কি কারুর যদি কোনো প্রশ্ন থাকে আমায় জানিও, আমি এই ক্লাসে সেই কোশ্চেনগুলোর উত্তর দেবো। তো অনেকগুলো কোশ্চেন্সই পেয়েছি, সেই জায়গাতেও আসছি। একটা কমন প্রশ্ন যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি ম্যাম, মানে আমাদের যে অপশনাল সাবজেক্টটা সেটা কি একদিনেই দিতে হয়? ইয়েস, আপাতত কোনো নতুন নোটিফিকেশন নিয়ে আলাদা দিন হয়। সো যদি আমি প্রেজেন্ট সিনারিও, প্রেজেন্ট পরিস্থিতি যদি কথা বলি, প্রেজেন্ট কন্ডিশনে যদি কথা বলি, তো ইয়েস, তোমাকে যে পরীক্ষাটা অপশনাল পেপার ওটা একদিনেই হয়। 3 ঘন্টার আগে ফার্স্ট হাফে 3 ঘন্টার পরীক্ষা হয়ে যায়, তারপরে ব্রেক থাকে, তারপরে ব্রেকের পরে আবার নেক্সট 3 ঘন্টা পেপার 2 এর পরীক্ষা হয়। ঠিক, সো একদিনই তোমাকে 3 3 6 ঘন্টা দিতে হবে। ঠিক আছে, তবে 6 ঘন্টা, ঠিক, ওই ব্যাপারটাও আসছি। এই যে যাদের মনে আসে কি আচ্ছা 6 ঘন্টা পরীক্ষা দিতে হবে, থাক অপশনাল আর দরকার নেই, এটা কিন্তু সব থেকে মানে আমি কি বলবো, এটা কিন্তু একটা নেগেটিভ স্টেটমেন্ট হয়ে যাবে কি আমি দেব না, জাস্ট 6 ঘন্টা পরীক্ষা দিতে হবে এই জন্য। তার কারণ হচ্ছে সবার কিন্তু মানে ম্যাক্সিমাম স্টুডেন্টসদের মাথায় কিন্তু এটাই ঘোরে কি ঠিক আছে, মানে এটা আমি কমন একটা সাইকোলজি, স্টুডেন্ট সাইকোলজি বলছি, ইভেন আমার স্টুডেন্টসদের মাঝে আমি যেটা দেখেছি এতদিন দিনে, আর আমি ওটাই ওদেরকে আমি বুঝিয়ে আসছি, এত বছর ধরে আমি ওদেরকে এটাই বুঝিয়ে আসছি। কনসেপ্টটা কি, আমরা ভাবি কি আবার একটা অপশনাল সাবজেক্ট পড়বো, কি দরকার, একটা মানে সরকারি চাকরি হওয়া নিয়েই তো কথা, ঠিক আছে, সো তার জন্য আবার কি দরকার অপশনাল সাবজেক্ট পড়বো, এর থেকে ভালো বাকি আমার যা সাবজেক্ট আছে ওটার ভেতরেই ফোকাস করি, গ্রুপ সি আর ডি তো হয়েই যাবে। ঠিক আছে, তো সিডি হয়ে গেলে আমার একটা চাকরি তো হয়েই গেল, আবার একটা অপশনাল সাবজেক্ট নিয়ে টেনশন নিয়ে কি দরকার, এটা হচ্ছে কমন মাইন্ডসেট। এবার আমি এখানে একটা জিনিস যেটা বলবো কি তুমি আমাদের যে অপশনাল বাদে বাকি যেই সাবজেক্টগুলো রয়েছে, ঠিক আছে, সেই সাবজেক্টে তোমরা এটা ভাবো না কি, মানে অনেকে এটা ভাবে না কি সেই সাবজেক্টগুলো কিন্তু সবাই প্রিপারেশন করছে। ঠিক আছে, আমি তো একা প্রিপারেশন করছি না, ওই আমার সাথে সাথে কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্টস আছে যারা ওই সাবজেক্টের জন্য প্রিপেয়ার করছে, সবকটা সাবজেক্টের জন্যই প্রিপেয়ার করছে। ঠিক আছে, এবং সেই সাবজেক্টে কিন্তু কাট অফ, আমরা বলি বাবা কাট অফ হাই, কাট অফ হাই, ঠিক আছে, কারণটা কি, সবারই প্রিপারেশন, যারা অ্যাকচুয়ালি সত্যি মন থেকে প্রিপারেশন করছে, ঠিক আছে, সো তাদের কিন্তু অ্যাজ সাচ কোনো মানে তুমি দেখবে মার্কস ভেরিয়েশন অ্যাজ সাচ আসবে না, সবারই কিন্তু মার্কস অল্প বিস্তার একটা অ্যাভারেজ প্রিপারেশন সবারই থাকে, আর সবারই কিন্তু মার্কস তাই জন্য কাট অফ এত হাই হয়ে যায় আর কি। ঠিক, এইবার এখানে আসছে অপশনালের রোল। ঠিক, তুমি যদি অপশনাল সাবজেক্ট তোমরা প্রিপেয়ার করছো, আমি বলছি না কি সাইকোলজি নিয়েই পড়ো, যে কোনো, আমি জাস্ট অপশনাল সাবজেক্টের রোলটা এখানে বলছি আর কি। যদি তুমি অপশনাল সাবজেক্ট যে স্টুডেন্ট দিচ্ছে তার একটা মানে অ্যাডিশনাল বেনিফিটটা কি, সেটা হচ্ছে ইন কেস আমার ওই সাবজেক্টে মার্কস একটু কম এলো, অপশনাল সাবজেক্ট কিন্তু সাথে সাথে ওটাকে তুলে দেবে, ম্যানেজ করে দেবে। তার কারণ অপশনাল সাবজেক্ট কত নম্বরের আসছে, 400 নম্বরের। তোমরা নিজেরাই ভেবে দেখো, একটা পরীক্ষা, একটা জাস্ট সাবজেক্ট, সেটা গোটা 400 নম্বরের আসছে, মানে 400 নম্বর মানে হাসি খেলা মানে না কিন্তু, রাইট। সো যদি তুমি 400 নম্বরে ঠিকঠাকভাবে মার্কস তুলতে পারো, তাহলে সেখানে কিন্তু যদি ওই দিকে কোথাও কম হয়, অপশনাল সাবজেক্ট কিন্তু ব্যালেন্স করে দেবে প্রথমত। দ্বিতীয় জিনিস হচ্ছে রইল কম্পিটিশন। সবাই যদি এটাই ভাবে কি না আমি জাস্ট একটা সারা মানে প্রথমত হচ্ছে একটা অপশনাল সাবজেক্ট পড়তে হবে না, এই বছর অপশনাল সাবজেক্ট আমার ঠিকঠাকভাবে প্রিপারেশন হয়নি, নেক্সট ইয়ার দেখা যাবে। কিন্তু এই বছর যখন আমি সিআরডি আমি আমি জব পেয়ে যাচ্ছি, তখন আর ভাবছি বাবা চাকরি প্লাস অপশনাল সাবজেক্ট এত কি করে ম্যানেজ করব, দরকার নেই বাবা, যা আছে ঠিক আছে। ঠিক আছে, এইবার তার মানে কি,
অর্ধেক, মানে এখানে কম্পিটিশনের কথা বলছি, অর্ধেক কম্পিটিশন কিন্তু এখানেই কমে গেল। তার কারণটা কি? আমরা কি ভাবছি কি আবার একটা অপশনাল সাবজেক্ট পড়তে হবে, দরকার নেই। তো অনেকে দরকার নেই চক্করে আর ওটাকে পড়ছে না। অনেকে এইটা ভাবছে কি বাবা টানা 5 দিন পরীক্ষা দিয়ে আর ভাল লাগছে না, সো ভাল লাগছে না বলে আর অপশনালটাকে পরীক্ষা দিতে যাচ্ছে না, বা পরীক্ষা দিতে গিয়েও ঠিক আছে লিখছি করছি, এরম একটা ব্যাপার এসে যাচ্ছে। সো অনেকে কিন্তু মানে 6 ঘন্টা লিখতে হবে বাবা থাক। সো এইটা ভেবে দেখো কি কম্পিটিশনটা, মানে যেটা তুমি বাকি সবাই, মানে বাকি যে সাবজেক্টটা তুমি দিচ্ছ অ্যাপার্ট ফ্রম অপশনাল, ঠিক আছে, ওটা কিন্তু সবাই দিচ্ছে, লক্ষ লক্ষ স্টুডেন্টস কিন্তু দিচ্ছে, ঠিক। কিন্তু যখন তুমি অপশনালে যাচ্ছ, সেই লক্ষ লক্ষ স্টুডেন্টস অপশনে যাচ্ছে না, অনেকে তখন আর কি স্কিপ করে যাচ্ছে অপশনাল, থাক এই বছর না পরের বছর, ঠিক, ওরা ওই অপশনটা চয়েস করছে। তো সেখানে যদি আমি অপশন সত্যি মানে ইমানদারি সে আর কি পুরো অনেস্টি হার্ডওয়ার্কের সাথে আমি যদি অপশনটা প্রিপেয়ার করি, তাহলে কিন্তু প্রথমত there are high chances of getting selected in group A or B. সেকেন্ডলি হচ্ছে কি বাই চান্স অন্য কোনো সাবজেক্টে যদি আমার মার্কস একটু কম আসে, তাহলে অপশনাল কিন্তু ম্যানেজ না, অপশনাল কিন্তু মার্কসটা অ্যাকচুয়ালি তুলে দেবে। কারণ একটা সাবজেক্টে হয়তো আমি উইক হতে পারি, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি 400 নম্বরের পরীক্ষাটায় যদি মার্কস তুলে দিতে পারি, তাহলে কিন্তু ওভারঅল আমার মার্কস কিন্তু প্রচুর হাই হয়ে যাবে। এরকমও কেসেস প্রচুর আছে কি কোনো একটা সাবজেক্টে তাদের মার্কস কম হয়েছে, কিন্তু অপশনালে এত হাই স্কোর করে গেছে যার জন্য তারা গ্রুপ এতে পেয়ে গেছে, ঠিক। সো এই জিনিসটা তাই মাথায় রেখো কি মানে অপশনাল গুরুত্বটা আমি জাস্ট বোঝাতে চাইছিলাম। অনেকে মানে স্কিপ করে দেয় অপশনাল, অপশনাল কিন্তু গুরুত্বটা অনেকটাই বেশি একটা অপশনাল সাবজেক্টের, ঠিক। সো চেষ্টা করো, এটাই বলবো আমি, আমি আবার জোর করব না, ঠিক আছে, নাহলে তোমাদের মাঝখানে কনফ্লিক্ট চলে আসবে, এটা করব না ওটা করব, কিন্তু নিজেরাই ভেবে দেখো আর কি এই ব্যাপারটা, ঠিক আছে, যেটা বোঝালাম বললাম আর কি। কারণ এই কম্পিটিশনের ব্যাপারটা, মানে একটা সাবজেক্টে আমি হতেই পারে আমি অলরাউন্ড বেস্ট না, কোনো একটাতে আমি ফর এক্সাম্পল ভেবে নাও আমি কোনো একটা পার্ট, আমি কোনো একটা সাবজেক্টের নাম নিচ্ছি না আবার, কোনো একটা পার্ট হয়তো আমি ওখানে উইক, কিন্তু ওখানে উইক হলে আমার এখানে যে 400 নম্বরটা আমি ভালো তুলতে পারি, ওই সাবজেক্টকে আমি ক্রস করে যাব, ঠিক আছে। সো এটা ভেবো। এবার ব্যাক করছি আমি আমার কোর্স সাইকোলজি সাবজেক্টে আর কি, ঠিক। তাহলে সাইকোলজিতে কি আছে আমার এখানে বললাম 3 আওয়ার্স 200 এবং গ্রুপ এ, গ্রুপ এ তে এখানে কি আছে আনসার এনি 3 আউট অফ 6, চয়েস প্রচুর। এখানে কি ছিল 8টার মধ্যে 5টা, এখানে কি এসছে এখন 6টার মধ্যে আমাকে অ্যাটেন্ড করতে হবে 3টে, যে কোনো 3টে আমি এখানে অ্যাটেন্ড করতে পারি। মানে আমার কাছে 6টা প্রশ্ন এসছে, মানে পুরো 50%, আমি 50% যেখানে জানি আমি ওই 50% অ্যাটেন্ড করে দেবো, বাকি 50% জাস্ট বাদ, আমি হয়তো জানি না বা হয়তো পড়ে আসিনি বা আমার ওই জিনিসটার প্রতি অতটা নলেজ নেই বা আমি অতটা কনফিডেন্স ফিল করছি না, বাকি যে 3টে সাবজেক্টে আমি কনফিডেন্স ফিল করছি, তো আমি ওই 3টেই সিলেক্ট করব, ঠিক। তার মানে চেঞ্জটা কি এলো, মানে এখন আমার প্রেজেন্টলি মানে কনসেপ্টটা কি আউট অফ আমাকে 6টা প্রশ্ন আসবে, 6টার মধ্যে আমাকে যে কোনো 3টে প্রশ্ন আমাকে অ্যাটেন্ড করতে হবে ইন গ্রুপ এ। গ্রুপ বি তে কি আছে 3টে প্রশ্ন, আউট অফ এই 3টে প্রশ্ন আমাকে অ্যাটেন্ড করতে হবে কটা, 2টো, ঠিক। ওই ব্যাপারটা সেমই আছে, এখানে 4টে ছিল এখানে 2টো হয়ে গেছে, একটুখানি চয়েসটা কমে গেছে, ঠিক আছে। সো 3টের মধ্যে যে কোনো 2টো, সো আমাকে টোটাল কটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছে 5টা, মানে গ্রুপ এ তে 3টে অ্যান্ড গ্রুপ বি তে 2টো, এবং এক একটা প্রশ্ন আসছে 40 নম্বর করে। 40, এই রিয়াকশন দিও না, আমি এই 40 ব্যাপারটাতেও আসছি, ঠিক আছে। সো হয়ে গেল আমার 200, ঠিক আছে, এই গেল আমার পেপার 1, ঠিক।
এবার পেপার 2 এ চলে আসছি। পেপার 2 এও সেম, আমাকে এখানে 5টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। দেখো গ্রুপ এ তে আছে 3 আউট অফ 5, মানে 5টার মধ্যে যে কোনো 3টে আমি অ্যাটেন্ড করব। আর গ্রুপ বি তেও সেম, যে কোনো 4টের মধ্যে আবার 2টো। এখানে আবার দেখো অপশনসটা বেড়ে যাচ্ছে, চয়েসের অপশনটা এখানে বেড়ে গেল। এখানে কিন্তু 3টে ছিল, 3টের মধ্যে যে কোনো 2টো, এখানে হচ্ছে 4টের মধ্যে যে কোনো 2টো। তাহলে আমার কাছে কি চয়েসটা বেড়ে গেল। এবং এখানে আবার বলবো, যেমনি এখানে আছে কি আনসার এনি 3 আউট অফ 5 যেটা আছে, এখানে 5th কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে ওই রাইট আ শর্ট নোট। এবং এই শর্ট নোটের ভেতরেও কি আছে, এনি 2 আউট অফ 4, মানে টোটাল এই শর্ট নোটেও তোমার কাছে 4টে আসলো। 4টের মধ্যে আমি যে কোনো 2টো তোমাকে বলছি কি যে কোনো 2টো তুমি অ্যাটেন্ড করো। সো আমি দেখতে পাচ্ছি পেপার 2তে আমার কাছে প্রচুর অপশনস আছে। প্রথমেই হচ্ছে 5টার মধ্যে যে কোনো 3টে, এই 3টের মধ্যেও চলে আসছে একটা শর্ট নোট। এই শর্ট নোটের ভেতরে 4টে আছে, 4টের মধ্যে যে কোনো 2টো। তার মানে কি আমার কাছে অপশনস প্রচুর আছে। ভাই এইটা জানি না, এটা অ্যাটেন্ড করে নিচ্ছি, ওটা জানি না তো ওটা অ্যাটেন্ড করে নিচ্ছি। সো আমার কাছে প্রচুর অপশনস আছে। অ্যান্ড গ্রুপ বি তেও তুমি যদি দেখো কি 4টে প্রশ্ন, কোথায় গেল আমার কার্সার হারিয়ে গেল, হ্যাঁ এই যে। সো 4টে প্রশ্ন, সো আমার কাছে 4টের মধ্যে আমি যে কোনো 2টো, মানে আবার 50% চলে আসছে, 4টের মধ্যে যে কোনো 2টো আমি অ্যাটেন্ড করতে পারি নিজের ইচ্ছা মতো, ঠিক। অ্যান্ড পেপার 1এও হচ্ছে 6টা প্রশ্ন, 6টার মধ্যে আমার যে কোনো 3টে, আমি যেটা আমি আমার কনফিডেন্স ফিল করছি আমি সেই 3টে অ্যাটেন্ড করলাম, বাকি 3টে জাস্ট বাদ, দরকার নেই। সো আমার কাছে তুমি যেটা দেখতে পাচ্ছ আমার সাইকোলজির ক্ষেত্রে কি আছে, প্রচুর আমি অপশনস পাচ্ছি, এটা না এটা, এটা না এটা, ঠিক আছে। তুমি একটা ভেবে নাও, দুর্গাপুজোর আগে তুমি শপিং করতে গেছো, ঠিক আছে, একটা মলে শপিং করতে গেছো, সেখানে তুমি মানে প্রচুর অপশনস পাবে তো সেই ড্রেসের। না এই শার্ট না, এই শার্টটা না, না এই শার্টটা একটু চেক শার্ট না, আমি প্লেনে যাব, প্লেনে না আমি একটুখানি স্ট্রাইপে যাব। বা মেয়েদের ক্ষেত্রেও এই টপ না, এই টপ একটু বেবি পিঙ্ক কালারের টপ, না না প্রচুর বেবি পিঙ্ক হয়ে গেছে, এবার একটু ব্লু কালার, রয়্যাল ব্লুতে যাব। না এইটা না এটা, এটা না ওটার, এটার ফিটিংস ভালো না, এটার ফিটিংস ভালো তো এটার কাটটা ভালো না, এটার কাট ঠিক আছে, ফিটিং ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু কালারটা ভীষণ ক্যাটক্যাটে। সো তোমার কাছে জানি প্রচুর অপশনস আছে, এখানে আমরা ঠিক সেরকম দেখতে পাচ্ছি আমার কাছে প্রচুর অপশনস আছে। কি 4টের মধ্যে 2টো, 6টার মধ্যে 3টে, অপশনস আমার কাছে প্রচুর আছে। ইভেন যখন আমি শর্ট নোটটা দেখছি, শর্ট নোটের মধ্যে দেখতে পাচ্ছি কি 4টের মধ্যে যে কোনো 2টো, আমার কাছে সেখানেও অপশন আছে, ঠিক আছে। সো আশা করি এবার মার্কস ডিস্ট্রিবিউশনটা সবার কাছে ক্লিয়ার আছে। আমাদের সাইকোলজির মার্কস ডিস্ট্রিবিউশন এরকমভাবে প্রেজেন্ট সিনারিও হিসাবে এই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। কারুর কোনো প্রশ্ন থাকলে আমাকে আগে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। চলো এইবার আসছি কোশ্চেন আনসার্স ব্যাপারটা, ঠিক আছে। যেই কোশ্চেন আনসার্স আমি স্টুডেন্টদের কাছে আমি পেলাম, ম্যাম এটা না এটা, এটা না এটা করে প্রশ্নগুলো পেলাম। তো প্রথম প্রশ্ন যেটা একটা পেলাম, ম্যাম কোন ভার্জনে লেখা বেটার, কোন ভার্জনে লিখলে আমি বেশি নম্বর পাবো। তো এখানে বলবো ইংলিশ বাংলা তুমি যে কোনো ভার্জন ফলো করতে পারো, এরকম কোনো মাথার দিব্যি নেই কি তোমাকে ইংলিশেই লিখতে হবে তাহলে আমি বেশি নম্বর পাবো, বাংলায় লিখলে আমি কম নম্বর পাবো। এটা খুব কমন মাইন্ডসেট স্টুডেন্টদের, মানে প্রথম প্রশ্নই যেটা আমি পাই সেটা হচ্ছে, মানে এটা খুব কমন মাইন্ডসেট একটা স্টুডেন্টদের মধ্যে কি ইংলিশে নম্বর হয়তো বেশি পাবো, বাংলায় লিখলে হয়তো নম্বর কম পাবো। একদম না, এরকম প্রচুর আমার স্টুডেন্ট আছে যারা বাংলা ভার্সন ফলো করে তারা গ্রুপে ক্র্যাক করেছে। সো এই কনসেপ্টটা একেবারে ভুল কি ইংলিশ ভার্সনে বেশি নম্বর, বাংলা ভার্সনে কম। তুমি যে ইচ্ছা, তুমি তোমার যেই ভার্সনটা ইচ্ছা করছে তুমি সেই ভার্সনটা ফলো করো। তুমি এবার ফলো কোনটা করবে, যেটা হচ্ছে তুমি কনফিডেন্স ফিল করছো কি হ্যাঁ এই ভার্সনটা নিলে আমার মনে হয় আমি ভালো আনসারটা গুছিয়ে লিখতে পারবো, আরো ভালো করে লিখতে পারবো,
সেই ভার্সনটা নেবে। ঠিক, তার কারণ বলছি, আমাদের সাইকোলজির ক্ষেত্রে, আমি শুধু আমার সাইকোলজি সাবজেক্ট সম্পর্কে বলছি, আমার সাইকোলজির মানে ক্ষেত্রে আর কি, আমাদের কনসেপ্টটা কি, তুমি যখন তুমি আনসার্স গুলো দেখবে, তুমি দেখবে আনসার্স গুলো তোমাকে বুঝে লিখতে হবে। ঠিক, বিকজ আমি একেবারে ওটা বিশ্বাসী না কি জাস্ট নোটস গুলো মানে পুরো মুখস্থ করলাম, মুখস্থ করে মানে এরকম করে মুখস্থ করলাম আর পরীক্ষায় ওয়াক করে ঢেলে দিয়ে চলে এলাম, চলো হয়ে গেল আমার। ঠিক, ওই ক্র্যামিং ব্যাপার, রোট লার্নিং ব্যাপার একেবারেই না। না, আমি ওই ক্র্যামিং ব্যাপারের ফলোয়ার, আর আমি ওটাকে কাউকে সাজেস্টও করি না, কোনো স্টুডেন্টকে সাজেস্ট করি না। কোনো স্টুডেন্ট যদি আমাকে বলেও থাকে কি না আমাকে জাস্ট মানে এরকমও আমি কমেন্টস আমি পেয়েছি যেখানে কি জাস্ট নোটসগুলো দিয়ে দিন, ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না। ঠিক আছে, সো আমি তাদেরকে আগেই আমি বলে দিই কি দরকার নেই, তুমি অপশনাল সাবজেক্টই চেঞ্জ করে নিতে পারো। তার কারণ হচ্ছে কি, তুমি হয়তো নোটসগুলো পেয়ে গেলে, নোটসগুলো পড়ে একদম করে মুখস্থ করে দিলে, মুখস্থ করে ঢেলে দিয়ে চলে আসলে, ঠিক আছে, কিন্তু তুমি যতক্ষণ জিনিসটা বুঝবে না ততক্ষণ তুমি ভালো করে লিখতে পারবে না। ঠিক আছে, তার কারণ কি, তোমার যে কোশ্চেন্সগুলো, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো এটা কি কম্পালসারি, মানে ইজ ইট কম্পালসারি কি তুমি যে কোশ্চেন পড়ছো সেই কোশ্চেনটাই একদম ওয়ার্ড টু ওয়ার্ড পরীক্ষায় থাকবে? মানে এই কোশ্চেন ওয়ার্ড টু ওয়ার্ড ওখানে চলে এলো, এই প্রশ্ন ওয়ার্ড টু ওয়ার্ড ওখানে একদম পুরো কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। কপি পেস্ট তো হবে না, তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস জব। ঠিক আছে, সো ওটা এত সহজ না যে আমি জাস্ট গেলাম ওয়ার্ড টু ওয়ার্ড কপি পেস্ট করলাম হয়ে গেল। ঠিক, সো কোশ্চেন্স গুলো কিন্তু একটু ঘুরিয়েও আসতে পারে, রাইট? আর যখন কোশ্চেন্স গুলো একটু ঘুরিয়ে চলে আসবে, আমার প্রশ্ন হচ্ছে তখন বাবু তোমরা কি করবে? কারণ আমি তো পুরো ওয়ার্ড টু ওয়ার্ড ফলো করে গেছি, এই প্রশ্নের এই উত্তর, এই প্রশ্নের এই উত্তর, এই প্রশ্নের এই উত্তর। যেই প্রশ্নটা একটু ঘুরে গেল, আরে আমি তো এটা পড়ে আসিনি, এটা তো ম্যাডাম পড়ায়নি, মানে এটা তো ম্যাডামের নোটসে ছিল না। ঠিক আছে, তাহলে ম্যাম তো তাহলে এই প্রশ্নটার উত্তর দিল না, মানে ম্যামের যে নোটস ছিল আমি তো নোটসে এই প্রশ্নটার উত্তর পাইনি, তার মানে জাস্ট নোটসগুলো বেকার। ঠিক আছে, মানে আমি যদি ক্লাসটা অ্যাটেন্ড করতাম তাহলে হয়তো আমি জানতে পারতাম কি এই প্রশ্নটা কিরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে, এই প্রশ্নটার আলাদা আলাদা ফরমেশন কি হতে পারে। ঠিক আছে, কিন্তু আমি তো ক্লাস অ্যাটেন্ড করিনি, আমি তো শুধু ভাবলাম নোটস মুখস্থ করব, ক্র্যামিং করবো আর ঢেলে দিয়ে চলে আসব। ঠিক আছে, আমি তো একটাও ক্লাস অ্যাটেন্ড করিনি। সো মানে এই পপুলেশন যদি আমি বলি, এইটা মাথায় আসবে না কি যদি আমি ক্লাস অ্যাটেন্ড করতাম তাহলে আজকে আমি আনসারটা লিখে আসতে পারতাম। মাথায় কি এলো, আরে স্যার বা ম্যাডাম ওই নোটসটা ভেতরে ওই আনসারটা দেয়নি, তাই জন্য আমি লিখে আসতে পারলাম না। কিন্তু ওই নোটসের ভেতরেই যে আনসারটা ছিল সেটা কিন্তু একবারও সে গেস করতে পারছে না, কি নোটসের ভেতরেই কিন্তু আনসারটা ছিল, জাস্ট কোশ্চেন ফরমেশনটা চেঞ্জ হয়ে গেছিল। ঠিক, তাই সব কিছু আর কি ক্র্যামিং করলাম, চলে মানে লিখে দিয়ে চলে আসলাম, সেটা কিন্তু হয় না। তাই জন্য জাস্ট নোটস পেয়ে গেলাম আর আমি ওটা মুখস্থ করলাম ঢেলে দিয়ে চলে আসলাম, তাতে হবে না। যতক্ষণ আমার সাবজেক্ট বা যেই প্রশ্নটা লিখছি সেটার প্রতি আমার আন্ডারস্ট্যান্ডিং না হবে, যতক্ষণ আমি ওই প্রশ্নটা জানতে পারছি না, মানে কি প্রশ্ন জিজ্ঞেস করেছে আর সেটার উত্তর কিরম ভাবে কি হতে পারে, ততক্ষণ কিন্তু আমি গুছিয়ে আনসার লিখতে পারবো না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি তোমরা রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করো, জিনিসটা বোঝো। শুদ্ধ নোটস পাওয়া ইজ নট এনাফ। ঠিক আছে, সো জিনিসটা বোঝা খুবই দরকার, আন্ডারস্ট্যান্ডিং খুব দরকার। ঠিক, সো তাই জন্য আবার ব্যাক করছি ভার্সনে। সো কোন ভার্সন ফলো করব যদি এই যে প্রশ্নটা পাচ্ছি কি ইংলিশ ভার্সন না বাংলা ভার্সন, কোন ভার্সনে নম্বর বেশি, তো
তো তুমি যেই ভার্জনটা তোমার মনে হয় কি আমি গুছিয়ে লিখতে পারবো, তুমি সেই ভার্জনটাই ফলো করো। ঠিক, যেখানে আমি তোমার মনে হচ্ছে কি হ্যাঁ আমি ক্লাসটা অ্যাটেন্ড করলাম, ক্লাসটা অ্যাটেন্ড করে আমি আনসারটা খুব ভালো করে বুঝলাম, এইবার বোঝার পরে আমি সুন্দর এই ব্যাপারটা আমি লিখে নিতে পারবো, ঠিক আছে। সো সেই ভার্জনটাই আমি ফলো। আমার যদি মনে হয় কি আমি বাংলাতে ভালো গুছিয়ে লিখতে পারবো, বাংলায় ভালো এক্সপ্রেস করতে পারবো, আমি বাংলা ভার্জন ফলো করব। আমার যদি মনে হয় না আমি ছোটবেলার থেকে ইংলিশ মিডিয়ামেই পড়ে এসেছি আর আমি ইংলিশে খুব সুন্দর করে এক্সপ্রেস করতে পারবো, আমি ইংলিশ ভার্জন ফলো করব। কিন্তু আর কি এই কারণে কি স্কোর কোনটায় বেশি পাবে সেই ভার্জনটা ফলো করব, কিন্তু আমি গুছিয়ে ব্যাপারটা লিখতে পারছি না, একদম না। ওই ভার্জন ফলো করো যেই ভার্জনটা তুমি জানো কি তোমার মনে হয় কি ইয়েস আই এম কনফিডেন্ট এনাফ কি আমি এই ভার্জনটা ফলো করে সুন্দর গুছিয়ে আমি লিখে আসতে পারবো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যেটা আমি পেলাম স্টুডেন্টদের কাছে সেটা হচ্ছে ম্যাম কত পাতা, একটা প্রশ্ন কত নম্বরে আসলে আমাকে কত পাতা আমাকে লিখতে হবে, কতগুলো মানে পেজেস হতে হবে, ঠিক। এবং এবার এই আনসার মানে এই প্রশ্ন রিলেটেড যদি আমি আনসার দিই কি নাম্বার অফ পেজেস ইন সাইকোলজি ডাজন্ট ম্যাটার, তুমি ক পাতা লিখছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ইজ তুমি কি লিখছো, ঠিক আছে। হোয়াট ম্যাটার ইজ যেটাই আমি লিখেছি এখানে, হোয়াট ম্যাটার ইজ ইয়োর কন্টেন্ট, তুমি কি লিখছো সেইটা বেশি ইম্পর্টেন্ট, তুমি ক পাতা লিখছো সেটা ইম্পর্টেন্ট না। একটা 40 নম্বরে ফর এক্সাম্পল একটা 40 নম্বরের প্রশ্ন, সেখানে তুমি ভাবছো ও 40 নম্বরে এসছে তার মানে তো 8-9 পাতা আমাকে লিখতেই হবে, কিন্তু সেই 8-9 পাতার মধ্যে তুমি ভুজুং ভাজুং গল্প হ্যান ত্যান কিছু লিখে এসছো যেগুলো অ্যাকচুয়ালি ওই প্রশ্নর থেকে কিচ্ছু রিলেশনে নেই, তাহলে কিন্তু তুমি মানে এরম একটা খাতা, আচ্ছা সে ফর এক্সাম্পল এরম একটা খাতা যেখানে সে 8 থেকে 10 পাতা লিখেছে কিন্তু মানে নাথিং লাইক ওই বুজুং বাজুং মানে বাড়াতে হয় পেজেস গুলো, সেটা পেজেস গুলো বাড়িয়েছে অ্যাজ কম্পেয়ার টু আরেকটা খাতা যেখানে আর কি ওই 40 নম্বরের প্রশ্ন সে মোটামুটি 3.5 পাতা লিখেছে, কিন্তু সেই 3.5 পাতা যে কন্টেন্টটা ওটা পুরো সলিড কন্টেন্ট, সলিড কন্টেন্ট বলতে কি মানে পুরো লজিক্যাল প্রপার পয়েন্টস দিয়ে এক্সাম্পল দিয়ে ডায়াগ্রাম দিয়ে, ডায়াগ্রাম ব্যাপারটা আমি নেক্সট কোশ্চেনে আসছি, কি প্রপার পয়েন্টস দিয়ে গুছিয়ে ফ্লো চার্ট দিয়ে পুরো ব্যাপারটাকে লিখেছে, খুব সুন্দরভাবে আনসারটা গুছিয়ে লিখেছে। তো সেখানে এইদিকে যে 40 মানে 8 থেকে 10 পাতা লিখলো, সে 40-এ হয়তো 8 পাতা লিখিয়েও কত পাচ্ছে 18-19, খুব বড় জোর। আর এ 3.5 পাতা বা 4 পাতা লিখে কত পেল 30 মানে 40 নম্বরের প্রশ্নে, গেস করতে পারবে কেউ? কম করেও তোমার অ্যাবাভ 25-30 ভেতরে পেয়ে যাবে, ঠিক। সো মানে আমার বলার বক্তব্যটা হচ্ছে তুমি ক পাতা লিখছো ওটা কিচ্ছু যায় আসে না, যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি কি লিখছো, তুমি কন্টেন্টটা কি লিখছো, আনসারটা কি লিখছো সেটা ম্যাটার করছে, ক পৃষ্ঠা লিখছো সেটা কিন্তু না। তাই জন্যেই আমি বারবার ভার্জনের কথা বলেছিলাম কি ভার্জন তুমি ইংলিশ ভার্জন ফলো করবে না বাংলা ভার্জন ফলো করবে, সেটা হচ্ছে যে সেই ভার্জন ফলো করো যেখানে তুমি জানো কি তুমি গুছিয়ে ব্যাপারটা লিখতে পারো এবং প্রেজেন্ট করতে পারো, ঠিক আছে। নেক্সট আসছি, যে নেক্সট প্রশ্ন পেলাম কি ম্যাম ডায়াগ্রাম কি কম্পালসরি, কি প্রত্যেকটা আনসারে কি ডায়াগ্রামটা দিতে হবে, আপনি তো প্রত্যেক ক্লাসের মধ্যে মানে ম্যাক্সিমাম ক্লাস আপনি বলেন কি ডায়াগ্রামটা দিও ডায়াগ্রামটা দিও, সো ডায়াগ্রামটা কি কম্পালসরি? সো এটা রিলেটেড আমি বলবো নাথিং ইজ কম্পালসরি, ঠিক আছে। সাইকোলজিতে কিছু কম্পালসরি না যে মানে কিচ্ছু মাথার দিব্যি না তোমাকে এটা করতেই হবে, ঠিক। তোমার যদি ইচ্ছা করে ডায়াগ্রামটা দেওয়া তুমি দিও, কিন্তু এটাও একটা ফ্যাক্ট কি যখন তুমি ডায়াগ্রাম দিচ্ছ ফ্লো চার্ট আঁকছো তখন সব সময় এটা একটা এক্সট্রা মার্কস ক্যারি করবে। তুমি নিজেরাই ভেবে দেখো কি তুমি তুমি ভেবে না তুমি এক্সামিনার, তোমার সামনে দুটো খাতা আছে, একটা খাতাতে পুরো এক ঢালা আনসার লেখা আছে আর আরেকটা খাতাতে
সুন্দর ফ্লো চার্ট করে একটা হেরারকি তৈরি করে আনসারটা লেখা আছে, তাহলে কোনটার প্রেজেন্টেশন ভালো হলো? আই গেস সেকেন্ড ওয়ানটারই বলবে, যেটা আর কি ফ্লো চার্ট হেরারকি দিয়ে লেখা আছে। সো সেখানে অ্যাজ এ এক্সামিনার তুমি হলে নম্বর কাকে বেশি দেবে? সেকেন্ড ওয়ানটাকে। তার কারণ হচ্ছে তার প্রেজেন্টেশন। আমরা যখন একটা ভেবে নাও কোনো একটা রেস্টুরেন্টে গেলাম, আমরা ভেবে নাও ফার্স্ট টাইম গেছি, ঠিক আছে, কোনটা খাবো আমরা বুঝতে পারছি না, ঠিক। সো দুটো আমরা টেকনিক ফলো করতে পারি। যদি ভেবে নাও ওই যে মেনুর সাথে ছোট্ট করে যদি আঁকা মানে তোমার পিকচারটা দেওয়া আছে, ব্যাপারটা দেখতে কিরকম, ঠিক আছে। সো তোমার যদি দেখতে জিনিসটা ভাল লাগে, তখন আমরা ভাবি কি চলো তাহলে এটাই অর্ডার করি, ব্যাপারটা দেখতে কিন্তু হেভি লাগছে, ঠিক আছে। খাওয়াটা তো পরে আসছি, রাইট, ব্যাপারটা দেখতে কিন্তু হেভি লাগছে, এটাই অর্ডার করি, ঠিক। বা হয়তো এরকমও আছে অনেক সময় কি পাশের টেবিলে হয়তো কেউ কিছু খাচ্ছে, দেখ ওইটা অর্ডার করে এলো, ওটা কি অর্ডার করলো, ব্যাপারটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে, বেশ ধোঁয়া উঠছে, ঠিক আছে। তো সে বললো আরে ও তো সিজলার খাচ্ছে, আচ্ছা সিজলার আমরাও তাহলে একবার টেস্ট করি, ঠিক আছে। সো কনসেপ্টটা কি, ব্যাপারটা দেখতে কিরকম। সো যখন তুমি ফ্লো চার্ট দিয়ে ডায়াগ্রাম দিয়ে ব্যাপারটা প্রেজেন্ট করছো, সেটা অটোমেটিকলি আনসারটা কি হয়ে যাচ্ছে, খুব প্রেজেন্টেবল আনসার হচ্ছে, অ্যাজ কম্পেয়ার টু এক ঢালা ও হো 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 করে লিখে গেছে। তাই জন্য আনসারটা সেম লেখা, কিন্তু ডিফারেন্স হচ্ছে একটা ফ্লো চার্টে। আর সেই ফ্লো চার্টই 2 নম্বর হলেও কিন্তু এক্সট্রা ক্যারি করবে। আর যেখানে তোমরা মানে আমাদের কাট অফ নিয়ে তোমরা দেখেইছো, কাট অফ নিয়ে যা অবস্থা একটা, সেখানে যদি আমি 2 নম্বরই এক্সট্রা পাই তাহলে খারাপ কি, ঠিক আছে। এক নম্বরও কিন্তু ম্যাটার করে কাট অফে। মানে এরকমও স্টুডেন্ট আছে যারা আমার প্রিলিতে 126 পেয়েছে, আর মানে তাদের দুঃখটা ভাবো। সো এক নম্বর ম্যাটার করে, ঠিক আছে। সেখানে আমি 2 নম্বর এক্সট্রা পাচ্ছি একটা কোশ্চেনে, ঠিক আছে, ইউ নেভার নো সেই 2 নম্বর কতটা কি চেঞ্জ নিয়ে আসতে পারে, ঠিক। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, হাউ টু রাইট দ্যাট আনসার অর ওই প্যাটার্নটা, ম্যাম আনসারটা কিরম ভাবে লিখবো, কিরম ভাবে গুছাবো, এই একটা প্রশ্ন পেলাম। সেটা হচ্ছে কি জেনারেলি আনসার লেখার স্টাইলটা কিরকম, প্রথম শুরু করবে জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা দিয়ে, ঠিক আছে। মানে যেই প্রশ্নটা জিজ্ঞেস করেছে ওটার একটা ইন্ট্রোডাকশন দিলে কি মানে ভেবে নাও তোমাকে জিজ্ঞেস করেছে ডিফাইন কনফ্লিক্ট অ্যান্ড হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপ অফ কনফ্লিক্ট। মানে আমরা কনফ্লিক্টের ক্লাস করেছি, ইউটিউবে আছে। যারা আজকে ফার্স্ট ক্লাস দেখছো তারা তোমরা আমাকে যদি এই ইউটিউব চ্যানেলেই যদি ফলো করো, তোমরা দেখতে পেরে যাবে কি আমার কনফ্লিক্টেরও একটা ক্লাস আমি ভিডিও আপলোড করেছিলাম কনফ্লিক্টের, তোমরা সেখানে ফলো করতে পারো। সো ঠিক, তো এখানে আমি কি লিখবো, প্রথমে কনফ্লিক্ট জিনিসটা কি সেটা 4 থেকে 5 লাইন মতন লিখলাম, ঠিক। সেটা লেখার পরে এইবার আমি হেডিং দিলাম ডিফারেন্ট টাইপস অফ কনফ্লিক্ট করে, এবার পয়েন্টসগুলো আমি লিখতে শুরু করে দিলাম। যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে হেডিংস ইউজ করবে, এরম না যে মানে একটা আনসার শেষ হলো আরেকটা আনসার ছাতেই তুমি সুসু সুসু করে শুরু করে দিলে, এখানে কিন্তু অনেক সময় এক্সামিনার বুঝতেও পারবে না যে আরে সেকেন্ড কোশ্চেন শুরু হয়ে গেছে। সে তো একটা ফ্লোতে চেক করছে আনসার্স গুলো, আচ্ছা এটা লিখেছে এটা লিখেছে, আচ্ছা ঠিক আছে ওকে ওকে, ও মা একটা কোশ্চেন তো লিখেই নি, হয়তো তুমি লিখেছো কিন্তু ওটার মানে ডিফারেন্সিয়েট সে করতে পারেনি, মানে তুমি হয়তো নম্বর লেখনি বা একটু স্পেস ছাড়বে কি, আচ্ছা ওই আনসারটা শেষ হয়ে গেছে এবার একটু স্পেস ছাড়ি বোঝানোর জন্য কি আমি নেক্সট আনসার শুরু করছি, বা এখন একটা আনসার শেষ হচ্ছে মাঝে একটা লাইন টানবে, টেনে নেক্সট আনসারটা শুরু করবে বোঝানোর জন্য কি ওকে এই আনসারটা শেষ এবার আমি নেক্সট আনসারটা শুরু করছি, তো একটা লাইন, ঠিক। সো এই জিনিসগুলো থাকলে মানে ব্যাপারগুলো পুরো ক্লিয়ার থাকে, ইয়েস একটা আনসার শেষ আর একটা আনসার শুরু হচ্ছে, ঠিক। এরকম হবে না যে দুটো আনসার ওই মার্জড মিক্সড আপ হয়ে যাবে, এরকম কিন্তু অনেক সময় হয়। আমরা যখন মানে অনেক সময় এরকম হয় যে খাতা চেক করার সময় আমার থেকেও এই মিস্টেকটা হয়েছে, কি চেক করতে গিয়ে আমি দেখেছি আরে একটা কোশ্চেন তো অ্যাটেন্ড করেনি, তারপরে আমি বললাম না কি হলো ব্যাপারটা,
আরেকবার সেকেন্ড বার চেক করি, তো সেকেন্ড বার চেক করার সময় আমি স্টুডেন্টের হাতে দেখছি আরে না না ও তো লিখেছে, মানে আমি বুঝতে পারিনি বিকজ ওই এক ফ্লোতে লিখে দিয়েছে, তাই জন্য আমি বুঝতে পারিনি। ঠিক, সো খুব স্পষ্টভাবে পরিষ্কারভাবে লিখবে, হেডিংস দেবে, হেডিংসগুলোকে আন্ডারলাইন করবে, উইচ মেক্স দ্য আনসার মোর প্রেজেন্টেবল। ঠিক, অ্যান্ড তোমায় যখন দেখবে কি কোনো আনসার একটা এসে টাইপে লেখা আছে, ঠিক, এসে টাইপ করে প্রশ্নটা লেখা আছে, তখন কি করবে, যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো সেইগুলোকে আন্ডারলাইন করবে। ফর এক্সাম্পল এখানে আমি একটা বলছি, আমাদের থিওরিজ অফ পার্সোনালিটি, থিওরিজ অফ পার্সোনালিটি নিয়ে আমি এখনো কোনো ভিডিও আপলোড করিনি, পরবর্তীকালে আপলোড করব। সো থিওরিজ অফ পার্সোনালিটি, সেখানে কিন্তু আমাদের যতগুলো থিওরিজ আছে তোমাদের সিলেবাসে, ফ্রয়েডের থিওরি আছে, রজারের থিওরি আছে, আইসনিকের থিওরি আছে, এরিকসনের থিওরি আছে। সো এই যে থিওরিজগুলো, ঠিক আছে, এর মধ্যে যে কার্ল রজারের থিওরি, সেই থিওরিটা কিন্তু খুব মানে এসে টাইপ, মানে ফ্রয়েডের থিওরি যেমনি এসে টাইপ না, বা এরিকসনের থিওরি এসে টাইপ না, কিন্তু রজারের যে থিওরি, আমি পরে ভিডিও আপলোড করব সেটা রিগার্ডিংও, তো সেটা ভীষণ এসে টাইপ, সেটা পয়েন্টে অ্যাজ সাচ নেই আনসারটা। এবার যদি আমাকে রজারের থিওরিটাই অ্যাটেন্ড করতে হয়, আমার কাছে কোনো অপশন নেই, তখন কি করব, যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, ইম্পর্টেন্ট টার্মগুলো, রজারের থিওরিতে ইম্পর্টেন্ট কিছু টার্ম আছে, কন্ডিশনাল পজিটিভ রিগার্ড, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, সেলফ এস্টিম, সো এই পয়েন্টগুলোকে আন্ডারলাইন করে দেব। ঠিক, যাতে আর কি যখন এক্সামিনার চেক করছে সে বুঝতে পারে কি আচ্ছা ওকে, সো এই পয়েন্টসগুলো চেক করার সময় আচ্ছা ঠিক আছে, সেলফ এস্টিম সম্পর্কে লিখেছে, এটা সম্পর্কে লিখেছে, এটা সম্পর্কে লিখেছে, আচ্ছা 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 ঠিক আছে, তাহলে পয়েন্টস দেওয়া যাবে, মার্কস দেওয়া যাবে। ঠিক, সো ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে যখন এসে টাইপ আনসার হবে ওটাকে আন্ডারলাইন করে দেবে। নেক্সট প্রশ্ন যেটা পেলাম সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ কোশ্চেন্স ক্যারি গুড মার্কস, কোন কোন প্রশ্নগুলো অ্যাটেন্ড করলে ভালো নম্বর পাওয়া যাবে, সেটা হচ্ছে আমার সিলেকশন অফ কোশ্চেন। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা বেসিক্যালি আমি নিজের প্লাস কোর্সে প্র্যাকটিস করাই স্টুডেন্টসদের। সিলেকশন অফ কোশ্চেন্স খুব ইম্পর্টেন্ট, কি কোন প্রশ্নটা সিলেক্ট করে, ভেবে না আমি আনসার পড়ে গেছি, সুন্দর মুখস্থ করে গেছি, বুঝে গেছি, ঠিক আছে, এইবার যেই প্রশ্নগুলো আমি সিলেক্ট করছি সেইগুলোও কিন্তু আমার মার্কসের ভেতরে ভেরিয়েশন নিয়ে আসতে পারে, আমি কিরম ধরনের প্রশ্ন সিলেক্ট করছি। তাই জন্যই আর কি আমার যে প্লাস কোর্সে আমি যেগুলো করি আর কি, প্লাস কোর্সে আমার ডাউট ক্লিয়ারিং ক্লাস পায় স্টুডেন্টরা, ঠিক আছে, এবং ওই ডাউট ক্লিয়ারিং ক্লাসের ভেতরে আমি এই ওদেরকে প্র্যাকটিস করাই বারবার কি কোশ্চেন সিলেক্ট কিভাবে করতে হবে। ঠিক, কিভাবে না, এই 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নই তোমরা জানো, ঠিক আছে, সো এই 5টার মধ্যে কোন প্রশ্নটা তোমাকে সিলেক্ট করা, ভেবে নাও প্রশ্ন এসছে এই 5টার মধ্যে লাইক যে কোনো দুটো অ্যাটেন্ড করতে হবে, তাহলে কোন দুটো অ্যাটেন্ড করলে তোমার মনে হয় কি বেশি নম্বর পাবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, এই সিলেকশন অফ কোশ্চেন। ঠিক, কি এই 5টার মধ্যে কোন দুটো অ্যাটেন্ড করলে আমি ম্যাক্সিমাম নাম্বার পেতে পারি। ঠিক, তো শুধু আমি আনসার, যেটা আগে বললাম আমি আনসার লিখে দিয়ে চলে আসলাম যেমনি, শুধু সেটাও ইম্পর্টেন্ট না, ঠিক আছে, আমার বোঝাটা খুবই দরকার, বিকজ কোশ্চেন যদি চেঞ্জ হয়ে চলে আসে তখন আমি কি করব। তো তার জন্য কি করতে হবে, আমাকে রেগুলার ক্লাসেস অ্যাটেন্ড করতে হবে, প্রপার ক্লাস অ্যাটেন্ড না করলে আমি বুঝতে পারবো না, আর তারপরে আমি ওই থার্ড পার্সনকে আমি দোষারোপ করবো কি আরে উনি ঠিকঠাক করাননি, উনি ঠিকঠাক ভাবে গাইড করেননি, ঠিক আছে, সো আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস। ঠিক, শুদ্ধ এরম এরম করে ক্র্যামিং করে গিয়ে, ক্র্যামিং এ কিন্তু কোনো রেজাল্ট হয় না, বোঝাটা খুব খুব দরকার। ঠিক, এবার এই যে কোশ্চেন, কোন টাইপ অফ কোশ্চেন্স অ্যাকচুয়ালি মানে উইচ টাইপ অফ কোশ্চেন্স ক্যারি গুড মার্কস, যদি এখানে আসি, তো সেটা হচ্ছে তুমি দেখবে আমি এখানে একটা ছোট্ট করে বলছি কি মার্কস ডিভিশনটা কিরকম। ঠিক, এই যে 40 মার্কস বললাম, ঠিক আছে, ওই প্রশ্ন অ্যাটেন্ড করো যেগুলোতে ডিভিশন আছে, মানে 15 + 15 + 10, বা 5 + 10 + 15 + 10, ঠিক, যেগুলোতে মার্কস ডিভিশন আছে, ট্রাই টু অ্যাটেন্ড দোজ টাইপ অফ কোশ্চেন্স, ফাইন।
যেখানে তুমি দেখছো হ্যাঁ মার্কস ডিভিশন আছে আর আমি এইগুলোকে আমি অ্যাটেন্ড করব। তার কারণ হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো সবসময় বেশি নম্বর তোলে। ঠিক, যেরকম তুমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি একটা 40 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করছো, তোমার ওই 40 নম্বরের প্রশ্ন তুমি যত ইচ্ছা ভালো লেখো, দারুণ আনসারটা লিখেছো, ঠিক আছে, কিন্তু তুমি ওই আউট অফ 40 তুমি দারুণ লিখলেও ম্যাক্স টু ম্যাক্স তুমি পাবে হচ্ছে 28, 29, 28, 29 পাবে। কিন্তু সেখানেই ভেবে নাও আমি এই ডিভিশনওয়ালা অ্যাটেন্ড করেছি, এই 15 মার্কসের কোশ্চেন আমি দারুণ অ্যাটেন্ড করেছি, আমি সেখানে পেলাম 12। নেক্সট 15 মার্কসের কোশ্চেন আমি সেটাও খুব ভালো অ্যাটেন্ড করেছি, সেখানে আমি পেলাম 13 নম্বর আরও। আর এই 10 মার্কসের কোশ্চেন সেটাও আমি ভালো অ্যাটেন্ড করেছি, মানে পুরো কোশ্চেনটাই আমি ভালো অ্যাটেন্ড করেছি মোটামুটি, আমি পেলাম 8। তাহলে আমার টোটাল কত দাঁড়ালো, 12, এখানে 20, 33। আর ওইদিকে আমি এক ঢালা কোশ্চেনটা যদি আমি অ্যাটেন্ড করি কত বলেছিলাম, 28। কত নম্বরের ফারাক, 5 নম্বর, গোটা 5 নম্বরের ফারাক। ঠিক, তার মানে বুঝতে পারছো সিলেকশন অফ কোশ্চেন বা চয়েস অফ কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, নেক্সট কি যেটা প্রশ্ন, আর ইউ হ্যাভ দ্য স্কোপ টু ড্র সামথিং অর দ্য আনসার ইজ ইন পয়েন্টস। ঠিক আছে, এই এই জিনিসটা মানে কি, ওই কোশ্চেন্সগুলো অ্যাটেন্ড করো, একটা পার্ট তো গেল, সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করো যেখানে মার্কস ডিভিশন আছে। এবার কি বলছি, ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড করো যেখানে তোমার আনসারগুলো পয়েন্টসে লেখার সুযোগ পাবে। এই যে ভেবে নাও তোমার কাছে অপশন আছে রজার আর ফ্রয়েড, আমি চোখ বুঝে ফ্রয়েডকে অ্যাটেন্ড করব, রজারকে অ্যাটেন্ড করব না। তার কারণ কি, ফ্রয়েডের কোশ্চেনে আমি অনেকগুলো পয়েন্টস পাবো, কিন্তু রজারের কোশ্চেনে ওটা এসে টাইপ কোশ্চেন, আমাকে এক ঢালা আনসারটাকে লিখতে হবে। তাই জন্য কি আমি কখনো ওইটাতে যেতে যাব না, রজারটা যাব না, আমি অপ্ট করব ফ্রয়েডকে। ঠিক, সো ওরকম প্রশ্ন অ্যাটেন্ড করো যেগুলো আর কি পয়েন্টস ওয়াইজ আছে, যেগুলো পয়েন্টস ওয়াইজ প্রশ্ন, আমি সেই প্রশ্নগুলোতে যাব। নেক্সট পার্টে কি আসছে, কি কোন প্রশ্ন অ্যাটেন্ড করব যেগুলোতে আমি কিছু আঁকার সুযোগ পাবো। ঠিক, আবার ডায়াগ্রাম ব্যাপারটা চলে আসছি, কি ডায়াগ্রাম ইজ ইম্পর্টেন্ট, ডায়াগ্রাম ইজ নট ইম্পর্টেন্ট, বাট ইট উইল ক্যারি হোয়াট, এক্সট্রা মার্কস, রাইট। সো এবার আঁকা বলতে কি 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 আঁকা, সেটা হচ্ছে তোমার ভেবে নাও ম্যাসলোর আর কি, তোমার ম্যাসলোর আনসার লিখছি, ঠিক আছে। সো তোমাকে প্রশ্ন করেছে কি এক্সপ্লেন দ্য থিওরি অফ ম্যাসলো, তো সেখানে কি ডায়াগ্রামটা কি, আমার আগের ক্লাসে থিওরিজ অফ মোটিভেশন ক্লাসটাতেই আমি ম্যাসলো সম্পর্কে আমি বলেছি, সেখানে কি এই যে ট্রায়াঙ্গল, রাইট। সো আঁকা বলতে কি, আঁকা বলতে এরকম মানে বিশাল কিছু আহামরি আঁকা না, মানে আমাকে কি মানে বিশাল পেন্টার হতে হবে, আমাকে বিশাল ঠিকঠাক ভাবে সুন্দরভাবে আমাকে ব্যাপারটা কি আঁকতে হবে, এরকম কোনো ব্যাপার না। আঁকা বলতে এরকম সিম্পল সহজ কিছু আঁকা আমাদের। ঠিক, কি কি করতে হবে, আমাকে জাস্ট একটা ট্রায়াঙ্গেল আমি আঁকলাম, ঠিক, বা এটা ছাড়া আমি একটা ফ্লো চার্ট আঁকলাম, ফাইন। সো আমি ওরম ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করব যেখানে আমাকে কিছু আঁকার সুযোগ আছে, যেখানে আমি একটা ফ্লো চার্ট আঁকার সুযোগ আছে, সো আমি ওরম ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করলাম। ঠিক, এটা ছাড়াও আমাদের আবার বলবো, আমি প্লাস কোর্সে গোটা আমি প্র্যাকটিস করাই, আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস যখন হয়, ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স যখন আমরা আর কি শুরু করব, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ডিসকাশন, যেটা এখনো শুরু করাইনি আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এখন আমি পেপার 1 আর কি কোর্স শুরু করছি খুব শিগগিরই আমার, সেটা এই মাসের শেষের দিকেই আমার শুরু হচ্ছে 24 তারিখে।
24th ডিসেম্বর আমার নতুন কোর্স শুরু হচ্ছে পেপার 1-এর। ঠিক, সো এই পেপার 1-এ মানে আমি যেই কোর্সটা মানে এই কোর্সে যেগুলো ডিসকাস করাবো হচ্ছে পেপার 1-এর কতগুলো টপিকস আমি ডিসকাস করাবো। আর তারপরে আমি একটা কোর্স করব যেটা হচ্ছে পুরো ডিসকাশন অন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। ঠিক, 2012 থেকে 2019 অবধি যাবতীয় যা প্রশ্ন এসছে আমি প্রত্যেকটা প্রশ্ন ডিসকাস করাবো উইথ দেয়ার আনসার্স। আনসারটা কিরম ভাবে লিখতে হবে, কিরম ভাবে গুছাতে হবে, কিরম ভাবে গুছালে আমি বেশি নম্বর পাবো, কিরম ভাবে লিখলে আমি বেশি নম্বর পাবো, কিরম ভাবে লিখলে আমার কিরম ভাবে আমাকে প্রপারলি আমাকে প্রেজেন্ট করতে হবে। ঠিক, সো কি করলে আমার বেশি নাম্বার পাওয়া যাবে আমি সেই কোর্সে ডিসকাস করব। সেটা আমার প্লাস কোর্স আমি খুব শিগগিরই আসছে। ঠিক আছে, সো আই রিপিট, আমার যেটা প্যাটার্নটা আর কি সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই 24শে ডিসেম্বর আমার নতুন কোর্স আমি লঞ্চ করব, যেখানে আমি পেপার 1-এর আর কি রিভিশনটা করাবো, পেপার 1-এর টপিকসগুলো করাবো 24শে ডিসেম্বর থেকে। আর তোমার এই পেপার 1টা শেষ হয়ে গেলে তারপরে নেক্সট কোর্সের ভেতরে আমি জাস্ট একটা কোর্স করব যেটা আর কি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স ডিসকাশন হবে। ঠিক আছে, সো সেখানে এই যে আনসার রাইটিং যে ব্যাপারটা, ঠিক আছে, আনসার রাইটিংটা প্র্যাকটিস করাবো, কিরম ভাবে আনসারটা লেখা উচিত সেই প্র্যাকটিসটা করাবো। অ্যান্ড তার সাথে সাথে এই যে সিলেকশন অফ কোশ্চেন, বারবার বলছি সিলেকশন অফ কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই সিলেকশন অফ কোশ্চেন্স এটাও কিন্তু ওই প্লাস কোর্সের ভেতরেই প্র্যাকটিস করাবো। তাই জন্য বলবো কি, যারা আমার এই ভিডিও দেখছো তোমরা যদি অলরেডি আনএকাডেমি স্টুডেন্ট সাবস্ক্রিপশন নেওয়া আছে তো তোমরা আমার যে কোর্সটা আছে সেই কোর্সটায় এনরোল করে নিজেকে এনরোল করে নিও সেই কোর্সটা। এবং যারা আমার আনএকাডেমি স্টুডেন্ট না বা যারা প্রথম ভিডিও দেখছো তাদেরকেও বলবো শিগগিরই আনএকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে নিও। ঠিক আছে, সাবস্ক্রিপশনের জন্য ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কটায় ক্লিক করে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। এবং আমার কোডও দেওয়া আছে নিচে, দ্যাট ইজ PAYAL.P, সব ক্যাপিটালসে। সো PAYAL.P, তোমরা এই কোডটা ইউজ করে তোমরা নিজের সাবস্ক্রিপশন ফিসের ডিসকাউন্টও পেয়ে যাবে। ঠিক, অ্যান্ড আচ্ছা ওটা একবার লিখে দিচ্ছি কারণ অনেকে স্পেলিং মিস্টেক হয়ে যায়, স্পেলিং মিস্টেকের জন্য আমি আর কি এটা লিখে দিচ্ছি। সো ইভেন আমার ডেসক্রিপশনেও দেওয়া আছে আর কি, লেখা আছে, দ্যাট ইজ PAYAL.P। ঠিক, এই কোডটা ইউজ করলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে নিজের সাবস্ক্রিপশন ফিসে। তো যারা আমার নন সাবস্ক্রাইবার স্টুডেন্টস তারা সাবস্ক্রাইব করে নিও, বিকজ খুব শিগগিরই আমরা এই কোর্সেসগুলো লঞ্চ করব। একটা তো এই বললাম এই পেপার 1-এর কোর্স, অ্যান্ড নেক্সট কোর্স যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স 2012 থেকে আমার 2019 অব্দি পুরো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ডিসকাশন। ঠিক, অ্যান্ড ইয়েস এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ডিসকাশনে আনসার রাইটিং প্যাটার্ন, সিলেকশন অফ কোশ্চেন্স, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো অ্যাকচুয়ালি মার্কস তোলে আমরা ওই রিগার্ডিং ডিসকাশনগুলো করব এই কোর্সের ভেতরে। ঠিক, আর তার সাথে সাথে আমি আরেকটা প্রশ্ন পেয়েছিলাম কি ম্যাম সাবজেক্টটা কি স্কোরিং? ঠিক আছে, সো অ্যাবাউট স্কোরিং এটাই বলবো কি প্রত্যেকটা সাবজেক্ট স্কোরিং হবে। তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত বেশি নম্বর তুলতে পারবে। ঠিক, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ স্কোর। ঠিক, বাট আমাকে একটু প্ল্যানিংটা ঠিকঠাক ভাবে করে নিতে হবে। প্ল্যানিংটা বলতে কি, যখন যে কোনো অপশনাল সাবজেক্টকে তুমি গোটা 1 বছর দাও, ঠিক আছে, এবং এই 1 বছরকে ডিভাইড করো তোমরা 6 মাস 6 মাসে। ঠিক, প্রথম 6 মাস শুধু দাও নিজের প্রিপারেশনের জন্য, প্রিপারেশন অ্যাজ ইন নোটস তৈরি করা, ক্লাসেস অ্যাটেন্ড করা, জাস্ট এই পার্টটাকে মানে প্রথম 6 মাস শুধু দাও নিজের নোটস তৈরি করতে, তখন মুখস্থ করতে একদম বলছি না। ঠিক,
প্রথম 6 মাস শুধু নিজের নোটস তৈরি করো, পুরো পেপার 1 পেপার 2 ওটাকেও ডিভাইড করো। প্রথম 3 মাস আমি পেপার 1 এর নোটস তৈরি করব, নেক্সট 3 মাস আমি পেপার 2 এর নোটস তৈরি করব, ডান। এবার নেক্সট 6 মাস আমি শুধু রিভাইজ করব, মুখস্থ করব, নেক্সট 6 মাস আমি শুধু পড়বো, তখন নোটস প্রিপারেশন করব না, নেক্সট 6 মাস আমি শুধু পড়বো সাবজেক্টটাকে, ঠিক। সো গোটা 1 বছর তুমি যদি এই অনেস্টলি এই 1 বছর দাও, তোমাকে কেউ আটকাতে পারবে না গ্রুপ এ আর গ্রুপ বি ক্র্যাক করাতে, আমি সেটা গ্যারেন্টি দিতে পারি। যদি অনেস্টলি কেউ গোটা এই 1 বছরটা দেয়, এই শিডিউলে যদি চলে, ঠিক। এবং নোটসের থেকেও আরেকটা পার্টে চলে আসছি, অনেকের প্রশ্ন এটাও ছিল কি ম্যাম আপনি যে নোটসগুলো দেন প্লাস স্টুডেন্টসদের, সেইগুলো কি বাংলা ভার্সন দেন না ইংলিশ ভার্সন দেন? আমি তো ইংলিশ ভার্সনে করব, আমি তো বাংলা ভার্সনে করব। সো ইয়েস, আমি দুটো ভার্সনই নোটস প্রোভাইড করি। আমি ইংলিশ ভার্সনেও নোট প্রোভাইড করি এবং আমি বাংলা ভার্সনেও নোটস প্রোভাইড করি। সো দুটো ভার্সনই আমার নোটস থাকে, ঠিক আছে। সো এরকম তোমাদের চিন্তার বিষয় নেই কি ম্যাম কোন ভার্সনে নোটস প্রোভাইড করেন, তাহলে আমি সেই ভার্সনটা আর কি তাহলে আমি ফলো করতে পারবো, ঠিক আছে। আমি দুটো ভার্সনেই নোট প্রোভাইড করি, তাই সেটা নিয়ে চিন্তা করো না কি আমি তো বাংলা নোটস পাবো, আমি তো ইংলিশ নোটস পাবো। সো আমি দুটো নোটসই প্রোভাইড করি। সো যে কোনো পরীক্ষার জন্য দুটো জিনিসই লাগবে কোয়ালিফাই করার জন্য, আমার নোটসও লাগবে, সেকেন্ড জিনিস হচ্ছে আমার বোঝানোটাও লাগবে, মানে আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ মাই কন্টেন্ট, ঠিক। আর এই আন্ডারস্ট্যান্ডিং আর কন্টেন্ট এই দুটো যদি মিক্সচার হয়ে যায়, আমার মনে হয় না কেউ তোমাকে আটকাতে পারবে, ঠিক আছে। সো উইথ দিস আমি আশা করি তোমাদের প্রচুর আমি প্রশ্নগুলো পেয়েছিলাম, তার মধ্যে থেকে যেগুলো সব থেকে কমন প্রশ্ন ছিল আমি সেইগুলো ডিল করলাম। আশা করি তোমাদের কোয়েরিজ আমি সলভ করতে পেরেছি অল্প বিস্তার। তারপরও তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে আমাকে জানিও, আমি তাহলে সেটা নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব। নেক্সট আমি আবার নেক্সট বৃহস্পতিবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, নতুন একটা টপিকে আলোচনা করব সাইকোলজি রিলেটেডই। সো যদি আরও কোনো তোমাদের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ঠিক আছে। সো আবার নেক্সট ভিডিওতে আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো তব তক কে লিয়ে টাটা, বাই বাই।